আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে প্রস্তুত হচ্ছে বিএনপি। প্রার্থী বাছাই, ইশতেহার, নির্বাচনী জোট এই তিনটি বিষয় সামনে রেখে এগোচ্ছে দলটি। প্রার্থী মনোনয়নে প্রাধান্য দেওয়া হচ্ছে ত্যাগী, শত জনগণের কাছে গ্রহণযোগ্য নেতাদের। অনেক নতুন মুখ থাকলেও নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী দেওয়া হবে জানিয়েছেন দলটির নীতি নির্ধারণী নেতারা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনার পর এখন ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে কাজ শুরু করেছেন দলের নীতি নির্ধারকরা। প্রতি আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়নে সঠিক সিদ্ধান্ত নিতে মাঠ পর্যায়ে চলমান আছে একাধিক জরিপ। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, একাধিক নয়, এবার একজন প্রার্থীকেই ধানের শীষ প্রতীক দেয়া হবে। বাদ যাবেন অতীত কর্মকাণ্ডের জন্য বিতর্কিত ব্যক্তিরা। নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং সাংগঠনিক কিছু কাজকর্ম সহ নির্বাচন সম্পর্কিত যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলো আমরা এখন আরও গতি বাড়িয়েছি করার ক্ষেত্রে। কয়েক দফা জরিপ ইতিমধ্যে হয়েছে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে, তারপরে আমরা আবারও করব এবং মাঠ পর্যায়ে আমাদের নেতাকর্মীদের মতামতটা আমাদের সবচেয়ে প্রাধান্য পাবে। আমরা সার্বিক বিষয়গুলোকে একসাথে বিবেচনা করব। ত্যাগ, তিতিক্ষা, ব্যক্তিগত যোগ্যতা, গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা। বিএনপি নেতারা জানান, প্রার্থী মনোনয়নে তরুণ নেতারা অগ্রাধিকার পেতে পারেন। দেখা যেতে পারে অনেক নতুন মুখ। এমন একজনকে সিলেক্ট করা হবে, মনোনয়ন দেওয়া হবে যার ইলেক্টেবিলিটি আছে, যে জনগণ এলাকায় যার জনপ্রিয়তা আছে, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা তো তার প্রথম রিকোয়ারমেন্ট। তৃতীয়ত, দলের যার ত্যাগ আছে, দীর্ঘদিন দলের প্রতি বিশ্বস্ত ছিল এবং দলে অনেক আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। আর এত কয়েক বছরের মধ্যে তো অনেক নতুন প্রার্থী এসেছে, তরুণরা এসেছে। সুতরাং নতুন পুরাতন, নবীন প্রবীণ মিশিয়ে একটি ব্যালেন্স করেই আমাদের দল থেকে মনোনয়ন দেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি। মনোনয়নের ক্ষেত্রে 2001, 2008 ও 2018 সালের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের বর্তমান অবস্থাও পর্যালোচনা করা হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে সিপিবি ও গণফোরাম। নেতাদের অভিযোগ, বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জামায়াত ইসলামীকে। এদিকে রাষ্ট্র সংস্কারে কার্যকর ও নিরপেক্ষ নিয়োগ পদ্ধতি এনসিসি জরুরি বলে মনে করে এনসিপি ও জামায়াত, কিন্তু সাংবিধানিক কাউন্সিলের জবাবদিহি থাকে না বলে এটি গঠনে রাজি নয় বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ঐকমত্য কমিশন। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের প্রতিবাদে মঙ্গলবার যোগ দেয়নি জামায়াতে ইসলামী, তবে অংশ নিয়েছে বুধবার। এদিনের বৈঠকে ঐকমত্য কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। প্রতিবাদে বৈঠক বয়কট করেন সিপিবি ও গণফোরামের নেতারা। এই মুহূর্তে আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। দ্বিতীয় দিনের বৈঠকে গুরুত্ব পায় রাষ্ট্র সংস্কারে কার্যকর ও নিয়োগ পদ্ধতি এনসিসি গঠন। এনসিপি ও জামায়াত এর পক্ষে মত দিয়েছে। আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি, এখনো বলছি, আমরা এনসিসির পক্ষে। এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত, প্রতিষ্ঠান থাকা উচিত, যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলার নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। আমরা যেই জায়গাটি আলোচনা করেছি, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিসিকে সমর্থন জানিয়েছি যখন থেকে আলোচনাটি শুরু হয়েছে। তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে বা এর ফরমেশন নিয়ে অনেকগুলো দলেরই কিছুটা ভিন্নতা আছে এবং সেই জায়গায় আমরাও আমাদের কিছু ভিন্ন প্রস্তাব আছে, কিন্তু নীতিগত জায়গায় এখানে অনেকগুলো দল, জাতীয় নাগরিক পার্টি সহ, তারা এনসিসির পক্ষে অবস্থান নিয়েছে। তবে এনসিসি গঠনের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। আমরা কেউ হুয়েরার হয়েছে বলেই পুরা পার্লামেন্টকে তো বিলুপ্ত করতে পারবো না, পুরা নির্বাহী বিভাগকে তো আমরা দোষারোপ করতে পারবো না। আমাদের যেটা করা উচিত,
রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেইটা করার জন্য আমরা কি করতে পারি সেটাই আমাদের চিন্তা করা উচিত। সাংবিধানিক কাউন্সিল নিয়ে রাজনীতিবিদদের ভিন্ন মত থাকলেও ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেছেন অগ্রগতি হয়েছে বেশ। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। ঐকমত্যে পৌঁছাতে আরও আলোচনার প্রয়োজন বলেও মনে করেন তিনি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় ঠিক হওয়া অনেকেরই পছন্দ হয়নি, তাই নারাজ হয়ে মঙ্গলবার একটি দল ঐকমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতারা বলছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আলোচনার মধ্য দিয়ে তা সমাধান করতে হবে। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ আয়োজন। রাজধানীর উত্তরায় এ অনুষ্ঠানে যোগ দেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। আওয়ামী লীগ থেকে তারা এখন নব্য বিএনপি হয়ে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, কোনো চাঁদাবাজ দখলদারের জায়গা বিএনপিতে হবে না। গণমানুষের দল হিসেবে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তো তাদেরকে আমরা দলে নিব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সংকট কেটে গেছে, যা অনেকেরই পছন্দ হয়নি। এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। এদিকে নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, কয়েকটি দল চায় না দেশে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। সরকার গঠন করলে বিএনপি সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালিত করবে বলেও জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়া। এই বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়। আর খালেদা জিয়ার বাসায় থেকে চিকিৎসা প্রদানের বোর্ড সিদ্ধান্ত নেওয়ার ফিরোজায় ফিরেছেন তিনি। বলেন, বোর্ড আশা করছেন বাসায় চিকিৎসা সেবায় তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে। এর আগে লন্ডনে 4 মাস চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন খালেদা জিয়া। ঢাকায় আসার পর তাকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড চিকিৎসা দিচ্ছে বলেও জানান অধ্যাপক AZM জাহিদ হোসেন। লন্ডনে যাওয়ার আগে সবশেষ গত বছরের 12 সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি নেত্রী। বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে।
ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্ত দিয়ে ভিনদেশি নাগরিকদের যাতায়াত বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। অবৈধ পারাপারের সময় এই সীমান্তে গত 6 মাসে আটক হন 19 জন বিদেশি নাগরিক। এ নিয়ে উদ্বেগ বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে। তবে বিজিবি বলছে, অবৈধ চোরাচালান, মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে তারা জিরো টলারেন্স অবস্থানে। পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রাম, আর ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া, মাঝখানে ছোট নদী মুহুরী। 20 থেকে 25 ফুট প্রশস্তের এই নদী শীতকালে পায়ে হেঁটে পার হওয়া যায়, বর্ষায় সাঁতরাতে হয়। সীমান্তে বিজিবি আর বিএসএফ এর পাহারা থাকলেও কাঁটাতারের বেড়া না থাকায় পারাপার অনেকটাই সহজ। এই সীমান্ত দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে গত 6 এপ্রিল রাতে আটক হন তানজানিয়ার নাগরিক আমিনা শাহবানী। একইভাবে গত 19 মার্চ নাইজেরিয়ার নাগরিক নওসু ইজুচুকু ক্যালিস্টাস বাংলাদেশ থেকে ভারতে যাবার সময়, আর 22 মার্চ বাংলাদেশে ঢোকার সময় আটক হন সোমালিয়ান নাগরিক আব্দিওয়ালি মোহাম্মদ আলী। এভাবে গত 6 মাসে ফেনীর এই সীমান্তে নাইজেরিয়া, সোমালিয়া সহ নানা দেশের 19 জন নাগরিক আটক হন। এরা মূলত মানব কিংবা মাদক পাচারের উদ্দেশ্যে পারাপার হচ্ছিল বলে সন্দেহ স্থানীয়দের। সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই বেশ কিছু জায়গায়। এই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা এই আসা যাওয়া করে। এখান দিয়ে এরা নাইজেরিয়ার লোকগুলো চলে আসে বাংলাদেশে, কিছু কাটটাট বানানোর জন্য আবার এই দিক দিয়ে ওই পারে চলে যায়। সীমান্তে দালাল চক্র বেশ সক্রিয়। চোরাচালান মানে ইন্ডিয়ার তো জিনিস টিনিস নিয়ে রসুন চিনি মিনি আনি বিক্রি করি না, গরুও আনি। আমরা হুরা করি এখানটা, এটা করি, আমাদের পেশাই এটা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সীমান্তে নজরদারি এখন আগের চেয়ে বেশি। আমাদের তথ্যের ভিত্তিতে এবং আমরা কিছু মানব পাচারকারী ধরেছি, তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়েছি, আর সেটার অনুযায়ী কিন্তু আমাদের অপারেশন অব্যাহত আছে। পুলিশ কার্যক্রম করছে। 2-1টা কানেকশন পেয়েছি যেগুলির আমরা ঢাকায় তাদের অবস্থান পেয়েছি, সেগুলি গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে এবং তারা এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করছে। ফেনী সীমান্তে গত 6 মাসে প্রায় 133 কোটি টাকা দামের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেয়র হিসেবে শপথের মূল বাধা আসিফ মাহমুদ, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। উপদেষ্টার পদত্যাগও চেয়েছেন তিনি। তবে আসিফ মাহমুদ বলেছেন, সিটি কর্পোরেশনের মেয়াদ নেই, তাই শপথ চাওয়া অযৌক্তিক। ইশরাকের কারণে জনসেবা ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেন, কিন্তু শপথ না নিয়েও মেয়রের ভূমিকা পালন করছেন তিনি। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন। কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না, কোনো ধরনের তারা ভ্রুক্ষেপ করছে না। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের উপর ক্ষোভ জানান ইশরাক হোসেন। অভিযোগ করেন, তার কারণেই মেয়র হিসেবে শপথ পাঠে দেরি হচ্ছে। তবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ, তাই শপথ পড়ানোর দাবি অযৌক্তিক। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। আর হাসিনার আমলে 15 বছরে পিয়ন কামাইছে 400, আর এখন 9 মাসে কামাইছে 350। এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা। গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে 1 জুন আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে, এবং সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। উপদেষ্টা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানান ইশরাক হোসেন। উল্টো ইশরাকের বিরুদ্ধে নাগরিক সেবায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন আসিফ। আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। 60-70% আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম, সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা সম্ভাবনা, শঙ্কা তৈরি হয়েছে। এবং এই শঙ্কার পরেই আপনারা যদি খেয়াল করেন, আমি এই বিষয় নিয়ে সেইভাবে মন্তব্য করতে চাইনি এর আগে। সেই শঙ্কার কারণে আমাকে মন্তব্য করতে হচ্ছে, কারণ এটা আমাদের পাবলিক ইন্টারেস্টের বিষয়। ইশরাক হোসেন ও আসিফ মাহমুদের টানাপোড়েন স্পষ্ট। তাদের অনুর অবস্থানের কারণে সংকট সমাধানের সম্ভাবনা দেখছে না নগরবাসী। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
45তম BCS এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬,৫৫৮ জন। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরীক্ষার ফল প্রকাশের তথ্য দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, 45তম BCS এর লিখিত পরীক্ষা 2024 সালের 23 থেকে 31 জানুয়ারি দেশের 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ৬,৫৫৮ জন প্রার্থী কমিশনের অনুমোদন ক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পিএসসি বলছে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধন করতে পারবে। আর পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও অন্যান্য তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুদক। দুদক জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবহার করে ঠিকাদারকে আর্থিক সহযোগিতা দেওয়ার নামে 4 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া অগ্রিম বিলের কোনো বিধান না থাকা সত্ত্বেও ঠিকাদারকে অগ্রিম অর্থ দেয় তারা। অভিযুক্তরা প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করে অতিরিক্ত মূল্য নির্ধারণ করে। এছাড়া PPBR 2008 লঙ্ঘন করে দ্বিতীয় পরামর্শক নিয়োগ করা সহ নিরাপত্তা জামানত রেখে ব্যাংক ঋণ অনুমোদন এবং সরকারি অনুমোদন ছাড়াই 30 কোটির বেশি মূল্যর চুক্তি করেন। প্রস্তাবিত বাজেটে নির্মাণ খাতের ওপর কর চাপ বেড়েছে। নির্মাণ সংস্থার সেবায় ভ্যাটের হার 2.5% বাড়ানো হয়েছে। বেড়েছে রড ও সিমেন্টের উৎপাদন ও বিক্রিতে শুল্ক করের হার। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, এর প্রভাবে ফ্ল্যাটের দাম বাড়লে বিক্রিও কমবে। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে নির্মাণ কোম্পানির সেবার উপর ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। বাড়ানো হয়েছে রড উৎপাদনের কর হার। বাজেটে সিমেন্ট আমদানিতে প্রতি টনের মূল্যের উপর 15% শুল্ক ধার্য করা হয়েছে। আর সিমেন্টের শীট উৎপাদনে কর হার 3 গুণ বাড়িয়ে 15% করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এরই মধ্যে প্রায় 30 থেকে 50% কমে গেছে রড ও সিমেন্টের বিক্রি। নতুন শুল্ক হার কার্যকর হলে তা আবাসন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। আবাসন ক্ষেত্রে পড়বে কিনা, হ্যাঁ, এটা 100% পড়ার সম্ভাবনা আছে। কারণ যারা বিল্ডিং করে তারা চেষ্টা করে যে সর্বোচ্চ যতটুকু সেভ করে ভালোভাবে বিল্ডিং করা যায়। এটা বাড়ার সম্ভাবনা তো অবশ্যই আছে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের বিক্রিটাও কমে যাবে। বিক্রিটা কমে গেলে তো ব্যবসার জন্য আমাদের একটা ক্ষতিগ্রস্ত। প্রায় 20% মতো যে রিকোয়ারমেন্টটা কমে গেছে। এই রিকোয়ারমেন্টটা কমার পিছনে মেইন যেটা কারণ হলো যে এখন অনেক মেগা প্রজেক্টগুলো প্রায় শেষ প্রান্তে এবং অনেক নতুনভাবে নতুন মেগা প্রজেক্ট এখন আসছেও না। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, এসব পণ্যের দাম বেড়ে গেলে আগামীতে ফ্ল্যাটের দামও বাড়বে। ক্ষতিগ্রস্ত হবে এ খাতের ব্যবসা। তাই নির্মাণ খাতের কর ভার কমানোর দাবি তাদের। রড বা স্টিল জিনিস যেগুলো আছে সেগুলা, তো এগুলা কিন্তু আমাদের কিন্তু মেন আমাদের একটা বিল্ডিং করতে গেলে লাগে আর কি। এই জিনিসগুলোর দাম বেড়ে গেলে অটোমেটিকলি আমাদের ফ্ল্যাটের দামও কিন্তু বেড়ে যাবে। মাননীয় অর্থ উপদেষ্টার সাথে বসছি, কারণ বাজেট তো এটা তো বাজেট এখনো হয় না। 22 তারিখে এটা কনফার্ম হবে। রিহ্যাব বলছে, প্রস্তাবিত বাজেট কার্যকর হলে স্টিলের তৈরি সহযোগী শিল্পের পণ্যের দামও বাড়বে। এতে সংকটে পড়বে দেশের আবাসন খাত। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ে সারা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়লেও কুষ্টিয়ায় নেই শনাক্তের কোনো ব্যবস্থা। জেলার একমাত্র করোনা পরীক্ষার PCR ল্যাব বন্ধ থাকায় বিপাকে স্থানীয়রা। চুরি হয়ে গেছে যন্ত্রাংশ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কিট সহ প্রয়োজনীয় সরঞ্জাম হাতে পেলে আবারও চালু হবে করোনা শনাক্তের কার্যক্রম। 2020 সালে কুষ্টিয়া সদর হাসপাতাল প্রাঙ্গণে একতলা ছোট ভবনে বসানো হয় PCR ল্যাব। আশপাশের কয়েক জেলা থেকেও লোকজন আসতেন করোনা শনাক্তের জন্য। পরে সংক্রমণ কমে আসায় বন্ধ হয়ে যায় ল্যাবটি। রক্ষণাবেক্ষণ না থাকায় জেলার একমাত্র PCR ল্যাবটি এখন জরাজীর্ণ। চুরি হয়ে গেছে 2টি PCR মেশিনের একটি। এয়ার কন্ডিশনার ও কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খোয়া গেছে। সম্প্রতি নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোর পর জানাজানি হয় চুরির তথ্য। টেস্ট করতে না পারায় বিপাকে স্থানীয়রা। সব ধরনের তাদের লোকবল আছে, প্রশাসন আছে, কতটা তারা অযোগ্য এবং কতটা অবহেলা করলে জিনিসগুলো হারিয়ে যেতে পারে। সব টেস্ট আমার হয়ে গেছে,
হয়ে যাওয়ার পরে করোনার টেস্টটা করতে পারিনি, মেশিন বলে হারা গেছে। সামনে করোনা আসছে, সেটার জন্য আমরা সবাই প্রস্তুত হওয়ার জন্য চিন্তা করছি, কিন্তু আমরা শুনছি যে এই পিসিএল ল্যাবে কিছুই নেই, সমস্ত যন্ত্রপাতি এখান থেকে চুরি হয়ে গেছে বা কোনো কিছুই এখানে আর কি নাই। চুরির ঘটনার পর ল্যাবের যন্ত্রাংশ সরিয়ে নেওয়া হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। কিট সহ প্রয়োজনীয় সরঞ্জাম এলে সেখানে চালু হবে করোনা পরীক্ষা। পিসিআর মেশিন ওই ল্যাবে 2টা ছিল, তারপরেও আবার 2টা মেশিন নতুন এসেছিল, সেটা আমাদের এই ক্যাম্পাসে মানে এই ভবনে আছে। যদি সরকারি নির্দেশনা আসে পরীক্ষা করার জন্য, তো আমাদের পরীক্ষা করার জন্য আমরা সক্ষম। তবে মানে আছে, মেশিনপত্র আছে, কিন্তু জনবল নেই। 2020 সালের 8 মার্চ থেকে পরের কয়েক বছর জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 855 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়েছেন 2 দম্পতি সহ অন্তত 5 জন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ 4 জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের বেশিরভাগই পোশাক কারখানার কর্মী। আশুলিয়ার নিশ্চিন্তপুরে বেদেরপাড় এলাকায় জুয়েল মিয়ার দোতলা বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন জহিরুল ইসলাম। বুধবার সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়, ধসে পড়ে ঘরের দেয়াল। এ সময় আহত ও আগুনে দগ্ধ হন জহিরুল ইসলাম ও তার স্ত্রী স্বপ্না। প্রতিবেশী মোহাম্মদ শান্ত, তার স্ত্রী হাওয়া আক্তার সহ 5 জন। তাদের প্রথমে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে 4 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বিশাল এক বিস্ফোরণ ঘটছে, তারপরে বিল্ডিং এর সমস্ত রুম তছনছ হয়ে গেছে, ফাইটে কেউ গায়ে গ্লাস ভেঙে পড়ছে। পরে হঠাৎ করে শব্দ হয়েছে, হওয়ার পরে দেখি যে এরকম ধোঁয়া, পুরো ঘর ধোঁয়া অন্ধকার হয়ে গেছে। যে 2 জন রোগীকে আমরা ভর্তি রেখেছি, তাদের মধ্যে একজনের 6% পড়েছে এবং একজনের 68% পড়েছে। পুলিশের ধারণা সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ঘরের ভিতরে গ্যাস জমা ছিল। পরে চুলা জ্বালানোর সাথে সাথেই আগুন ধরে যায়। বিস্ফোরণে 5 থেকে 6 জন আহত হয়েছে এবং পুলিশ তাৎক্ষণিক জানার পরে ফায়ার সার্ভিস সহ তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দগ্ধদের মধ্যে একজন টাইলস মিস্ত্রি এবং বাকিরা পোশাক শ্রমিক। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে উপজেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জ ও রাঙ্গামাটিতে অর্ধেকেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। ফলে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সরকারি শিক্ষকদের। শিগগিরই এসব শূন্যপদ পূরণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। কিশোরগঞ্জের নেকলির রোদারপুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই 6 বছর ধরে। একই উপজেলার কুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 বছর ধরে নেই প্রধান শিক্ষক। জেলার মোট 1328টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 746টিতে পাঠদান চলছে প্রধান শিক্ষক ছাড়াই। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। তার কাজগুলো আমাদের সরকারি শিক্ষক হিসেবে সেই কাজগুলো পালন করতে হয়, এতে আমাদের প্রতিদিনের যে দৈনন্দিন শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে। অফিসিয়াল কাজ, স্কুলের যত ধরনের সমস্যা আছে এগুলো একজন প্রধান শিক্ষকের দ্বারাই করা সম্ভব। এগুলি সহকারী শিক্ষকরা যথাসময়ে করতে পারে না। প্রধান শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহতের কথা স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, দ্রুত এ সমস্যার সমাধান হবে। একটি বিদ্যালয়ের অফিস প্রধান যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে কর্মকাণ্ড ব্যাহত হয়। আমরা এটা ফেস করছি, তবে আমরা নিয়মিত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আগামী 6 মাসের মধ্যে হয়তো আমরা এই পদগুলো শূন্য পদগুলো পূরণ করা যেতে পারে। রাঙামাটিতে 373টি প্রাথমিক বিদ্যালয় নেই প্রধান শিক্ষক। আইনি জটিলতায় 4 বছরের বেশি সময় নিয়োগ বন্ধ থাকায় প্রধান ও সহকারী শিক্ষকের শূন্যপদ 1000-এর বেশি। এতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে পাহাড়ের শিশুরা। মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন আছে, তো রিট পিটিশনের কারণে সেখানে মামলাটা থাকাতে এখানে নিয়োগ কার্যক্রমটা সম্পূর্ণ করা যাচ্ছে না। বর্তমানে আমাদের সহকারী শিক্ষকের 602টি পদ খালি এবং প্রধান শিক্ষকের 373টি পদ খালি। রাঙামাটিতে মোট 707টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 50,000। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ খালি 602টি স্কুলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিহারি কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর পোশাকের কাপড়, মাদক, দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। গতরাতে আদমদী পিজেড সংলগ্ন বিহারি কলোনিতে অভিযান চলে। পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকাগুলোতে মাদক বিক্রির সংবাদের ভিত্তিতে বিহারি কলোনিতে অভিযান পরিচালনা করা হয়। রাত ৮টায় শুরু হয়, প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলে এই অভিযান। এ সময় আয়েশা ও ফারজানা নামের 2 নারীর ঘর থেকে 17টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, 11টি মোবাইল, সেনাবাহিনীর পোশাকের কাপড়, 84টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। পদ্মার গভীরতা কমে যাওয়ায় আবাসস্থল সংকটে এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে 3 প্রজাতির মাছ। আর বিলুপ্তির পথে বেশ কিছু দেশীয় মাছ ও জলজ প্রাণী। কিছু জায়গায় গভীর পানি থাকলেও সেখানে নির্বিচারে চলছে মাছ শিকার। এদিকে অতিরিক্ত খরা ও অবৈধ দখলের কারণে নাটোরের খাল, বিল ও নদী-নালা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। পদ্মা নদী ছাড়াও রাজবাড়ির উপর দিয়ে বয়ে গেছে গড়াই, চন্দনা, কুমার ছাড়াও অসংখ্য খালবিল। এসব নদী খালবিলে পাওয়া যেত শিং, মাগুর, পাবদা, পুঁটি, শোল, বোয়াল সহ নানা প্রজাতির দেশীয় মাছ। এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে 3 প্রজাতির মাছ, বিলুপ্তির পথে আরও 5 প্রজাতি। নাব্যতা সংকটে পদ্মা নদীর গভীরতা কমে যাওয়ায় আবাসস্থল সংকটে দেশীয় মাছ ও জলজ প্রাণী। কিছু জায়গায় নির্বিচারে চলছে মাছ শিকার। ধরা পড়ছে বিশাল আকারের বাঘাইর, আইস সহ বিভিন্ন প্রজাতির মা মাছ। বড় মাছটা চাই গভীর পানি, ইলিশ মাছটা চাই স্রোত, কিন্তু আগের মতন সেই স্রোত আর নাই নদীতে। মাছের বাসা হলো পানি, পানি যদি না থাকে, গভীরতা যদি না থাকে, তাহলে তো মাছ থাকতে পারবে না। দেশি মাছ রক্ষায় নদীগুলোতে মাছের অভয়ারণ্য করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের যে উপজেলাগুলো আছে তাদেরকে আমরা এই নির্দেশ দিয়েছি যে যেখানে আমাদের এই সংরক্ষণের সুযোগ রয়েছে, উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা যাতে সেই সমস্ত এলাকাগুলোকে সংরক্ষণ করতে পারি। এদিকে চলনবিল খ্যাত নাটোরে অবৈধ দখলের কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। প্রাকৃতিক মাছ কমে যাওয়ায় বেশি দামে পুকুরের মাছ কিনছেন ক্রেতারা। এখন সব হাইব্রিড মাছ আর প্রচুর দাম, এত দাম দিয়ে মাছ কিনা খুব মুশকিল হয়ে গেছে। বিল, নদী সব দখল হয়ে যাচ্ছে, দেশি মাছ হারাই যাচ্ছে, পাওয়াই যাচ্ছে না। ভরাট নদীগুলো খননের একটি প্রকল্প মন্ত্রণালয় পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর অতি আহরণজনিত কারণে মাছের প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে বলছে মৎস্য বিভাগ। বড়াল, নারদ এবং মুসাখা নদী খনন প্রকল্পের ডিবিটি বর্তমানে মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। এটা পাশ হইলে আমরা এই 3টে নদী খনন করব। তো অতি আহরণজনিত কারণে আমাদের প্রজাতিগুলো বিলুপ্তির একটা আশঙ্কা থাকে। 5 থেকে 7 ফুট পানি ধরে রেখে তারপরে যদি সেচ কাজ করা হয় তাহলে মাছও বাঁচবে, আমাদের কৃষিকাজও হবে। সেক্ষেত্রে আমাদের প্রজাতিগুলো ধরে রাখা সম্ভব হবে। বড়াল, নারদ নদ সহ নাটোরের নদী ও বিলগুলো দ্রুত দখলমুক্ত খননের দাবি স্থানীয়দের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।